প্রায় ১৬-১৭ বছর পর যে নতুন রাষ্ট্র আমরা পেয়েছি সেই রাষ্ট্রের প্রতিটি অলিতে গলিতে হয়তো এখন সংস্কার প্রয়োজন, কিন্তু সেই রাষ্ট্র সংস্কারে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কিংবা সংস্কারের সিদ্ধান্তগুলো ঠিক কতখানি সুচিন্তিতভাবে নিতে হবে সেটিও এখন একটি বড় চ্যালেঞ্জ। সেই সাথে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি জায়গায় আসলে আমাদের কিভাবে আমরা পরিবর্তন নিয়ে আসবো সেই সব কিছু নিয়ে আমরা ভাবতে চাই। বাংলাদেশ এই পুরো অগস্ট মাস জুড়ে বড় দুটি পরিবর্তন দেখেছে, একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং এই মুহূর্তে আমরা যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ যে বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবকিছু আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কিংবা আমরা আসলে ঐক্যবদ্ধভাবে কতখানি এই সবকিছু থেকে বেরিয়ে আসবো সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক G9। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে প্রথমেই আসলে আমি যে প্রশ্নটি করতে চাই, 16 বছর ধরে আসলে আমরা অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করেছি, হয়তো পারিনি, কিংবা হয়তো যারা পেরেছেন তাদের উপরে নানান রকম নির্যাতন করা হয়েছে। সেখান থেকে এখন আমরা যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই সংস্কারের পথে হাঁটাটা আমাদের জন্য এখন কতখানি সহজ হবে কিংবা কতখানি চ্যালেঞ্জের হবে? আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। অনেক সবাই 16 বছর টাইম ফ্রেম ধরে কথা বলছেন, কিন্তু আমি আসলে বলি এটা 16 নয়, 18। কেন 18? কারণ 111 সরকারের যে 2 বছর, বেসিক্যালি সেই 2 বছরের এক্সটেন্ডেড ভার্সনই হচ্ছে এই আওয়ামী লীগ। এবং 111-এর যে 2 বছর, সেই 2 বছরে বিভিন্ন জায়গায় মাঠ আওয়ামী লীগের দখলেই ছিল। বিএনপি যেহেতু এর আগের একটি সরকার ছিল, ফলে তাদের বিরুদ্ধে হামলা মামলা নানান রকমভাবে পর্যুদস্ত হয়ে পড়ে এবং আওয়ামী লীগের দখলে সব কিছু ছিল। এবং আওয়ামী লীগের সভানেত্রী শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন এবং বলেছিলেন যে এই সরকার তাদের আন্দোলনের ফসল। এবং সেই সরকারের উপদেষ্টা যারা ছিল, যদিও তাকে জেল খাটিয়েছে, তারপরেও ওই সরকারের উপদেষ্টা যারা ছিলেন কিংবা ওই মঈনুদ্দিন, তাদের সবাইকে পুরস্কৃত করেছেন শাস্তি না দিয়ে। একটা অবৈধভাবে সরকার দখল করে পরিচালনা করে যেখানে প্রধান 2 নেত্রীকেই জেল খাটালো। যদি আওয়ামী লীগের মনের মতো করে তারা ক্ষমতা তাদের হাতে না দিত, তাহলে এটা করার কথা না। যে জেনারেল মঈনকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও সেনাপ্রধান রাখলো এবং পরে বিদেশে নেওয়া, তার চিকিৎসা করা, প্রণব মুখার্জির ভারতের রাষ্ট্রপতি তার প্রেসক্রিপশন মতো সব করলো। এবং আরেকজন জেনারেল মাসুদ, তাকে রাষ্ট্রদূত বানালো, আনার পরে আবার নিজেরা সরাসরি না নিয়ে জাতীয় পার্টির এমপি বানালো। ফলে 18 বছর, এই 18 বছরের যেই জঞ্জাল, প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের 16 বছর, সেইখানে এই যে এমন কারবার তারা করেছে, দেখেন একটা নিয়োগ এবং পদোন্নতিতে তারা একজন প্রার্থীর বেলায় যাচাই বাছাই এমনভাবে করত যে তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ আওয়ামী লীগের বাইরের মতাদর্শের আছে কিনা, তাহলে তাকে গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হবে না। আপনাকে এটা কতটা জঘন্য এবং কিভাবে করেছে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। যেমন চিকিৎসক, ডাক্তাররা হচ্ছে রোগী দেখবে, চিকিৎসা দিবে, কাজ করবে, এর মধ্যে তো খুব বড় রাজনৈতিক কোনো স্পর্শকাতর বিষয় নেই। একজন ডাক্তারের পদোন্নতি দেওয়ার সময় তার যে ফর্ম, সেখানে এরকম ছিল যে তাকে, সে যেই মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ থেকে পাশ করেছে, ওই সময় তার ব্যাচের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কারা ছিল, তাদের থেকে তার প্রত্যয়ন আনতে হবে, পত্র আনতে হবে যে সে ছাত্রলীগ করতো কিনা। এটা যদি ডাক্তারদের বেলায় করে থাকে এতটা, তাহলে অন্যান্য যে প্রমোশনগুলি, অন্যান্য যে পদায়নগুলি, সেখানে কি হয়েছে এবার ভেবে দেখেন। এইভাবে পুরা রাষ্ট্র ব্যবস্থাটাকে আওয়ামী লীগ তাদের একেবারে করায়ত্ত করে নিজেদের আজ্ঞাবহ হিসেবে তৈরি করেছে। তার মধ্যে তারা বিভিন্ন জায়গায় পদায়ন, পোস্টিং সব কিছু করেছে, পাশাপাশি বিভিন্ন পদে থাকা ব্যক্তিদেরকে দুর্নীতি করবার অবাধ সুযোগ দিয়েছে। শুধু বিনিময়ে একটা, যে তোমরা যা খুশি করো এবং এর বিনিময়ে আমাদের ক্ষমতায় থাকতে সাহায্য করো। আজ্ঞাবহ যদি আমি হতে জোর করি, তাতে করে কি আসলে আমাকে আজ্ঞাবহ হতেই হবে? সেটাও তো আসলে দরকার ছিল না। সবাই হতেই হবে এমন নয়, তবে মানুষ তো লোভের ঊর্ধ্বে না। তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় সেই লোভ পূর্ণ করার, তাহলে কিছু মানুষ সেই লোভে পড়ে এটা করবে। যদি আইনের শাসন না থাকে, বিচার না থাকে, আপনি মনে করেন যে সমস্ত কিছুতেই শাস্তির ভয় কেন দেখানো হয়? প্রত্যেকটা জিনিসেই শাস্তির ভয় দেখিয়ে তাদের নিবৃত করা হয়। এমনকি ধর্মকর্ম, আপনি শাস্তি তুলে দেন, পরকালের শাস্তি তুলে দেন, দেখবেন যে ধর্মকর্ম উইলিংলি কতজন করে। সব জায়গায় একটা শাস্তির ভয় কাজ করে ভেতরে। যখন কারো মধ্যে শাস্তির ভয় কাজ না করবে, যে আমি অপরাধ করলেও শাস্তি হবে না, তখন অপরাধীর সংখ্যা বাড়বে। এটা একদম নর্মাল বিষয়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ দুটো কাজ করেছে। একটা হচ্ছে অবাধে এরকম
অন্যায়, দুর্নীতি, গুম খুন, রাষ্ট্রবিরোধী তাদের ক্ষমতায় রাখবার জন্য যা যা করার সুযোগ দিয়েছে, পাশাপাশি সেগুলির আবার রেকর্ড রেখেছে সরকারের হাতে। যদি এরপরে সরকারের আজ্ঞাবহ হয়ে সবকিছু না করে, তাহলে ওই রেকর্ড সামনে এনে তাকে বিপদগ্রস্ত করবে। যেমন একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে বিচারপতি সিনহা, চিফ জাস্টিস, তাকে নিয়োগ দিল আওয়ামী লীগ। তার যাচাই বাছাই, গোয়েন্দা তথ্য সব কিছু আওয়ামী লীগ নিয়েছে। তারপর আওয়ামী লীগের কথা মতো এরে ফাঁসি দাও, এরে জেল দাও, এর বিচার এইভাবে করো, সব করেছে। যখন একটা সিদ্ধান্ত, আদালত প্রশ্নে একটা সিদ্ধান্ত তারা নিয়েছে যেটা সরকারের পছন্দ মতো হয়নি, তখন তাকে তার দুর্নীতিবাজ, এটা ওইটা আগেই জানতাম দুর্নীতি করেছে, তারপর ক্যান্সারের রোগী বানিয়ে দেশ থেকে তাড়া করলো তাকে। এইভাবে প্রতিটা সেক্টরকে তারা নষ্ট করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে। আমরা এমন কাউকে দেখেছি যারা আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তারা রাজনীতি কিংবা সাধারণ জনগণ তথা দেশের কথা ভাবেননি, একেবারে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করেছেন। এসালাম গ্রুপ আমাদের সামনে উদাহরণ হিসেবে আছে, সালমান এফ রহমান আমাদের সামনে উদাহরণ হিসেবে আছেন। দেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছেন। তাদেরই এত দীর্ঘ দুর্নীতি কি আসলে কারো চোখে পড়েনি? এখানেও আমি বারবারই বলেছি, এর দায়টা শেখ হাসিনা সরকারের অবশ্যই। কারণ হলো, এত বড় দুর্নীতি এবং টাকা পাচার এইটা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অগোচরে অসম্ভব। যেমন ধরেন, আপনি আয়না ঘরে যে গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমিকে রাখা হয়েছে, অথবা মীর কাসিমের ছেলে ব্যারিস্টার আরমানকে রাখা হয়েছে, আপনার কেন যে কোনো মানুষ খুব সাধারণ বুদ্ধি থেকে কি এটা বলে যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ছাড়া কারো কলিজা এত বড় হবে যে এদেরকে 8 বছর ধরে আয়নাঘরে আটকে রাখবে? কার স্বার্থ? কে রাখবে? কেন? ব্যক্তিগতভাবে কার রাগের উপরে? শেখ হাসিনার নির্দেশ হয়েছে। এই যে বড় বড় টাকা পাচার যেগুলি হয়েছে, এই টাকা পাচারের বড় একটা অংশ শেখ হাসিনা এবং তার পরিবার এবং তার কাছের লোকরা ভোগ করেছে বলেই এই পাচারের সুযোগ পেয়েছে। তার প্রমাণ হলো, পাচার হওয়ার পরে যখন এটা সংবাদ মাধ্যমে আসলো, ডেইলি স্টার প্রথমে এটা নিয়ে রিপোর্ট করলো, এরপর অন্যান্য সংবাদ মাধ্যমে আসলো, আপনি কি এসালামের বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপও সরকারকে নিতে দেখেছেন? বরং এটা নিয়ে আদালতে গেল, যখন আদালতের থেকে রায় আনা হলো, ওনার বিরুদ্ধে তদন্ত চলতে পারবে না। আপনার কি মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ আদালতও স্বাধীন ছিল? শেখ হাসিনার ইচ্ছার বাইরে তারা কোনো রায় দিতে পেরেছে? বেগম খালেদা জিয়ার নামে যেই মামলায় রায় দিয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে। আপনার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে যা খেয়েছে, এখন সংবাদ মাধ্যমে আসছে, সেটা 2টা পদ্মা সেতু চুরি করার পরে যেই 30,000 কোটি টাকা করেছে, তার দ্বিগুণের বেশি। সেইখানে বেগম খালেদা জিয়ার শুধু 2 কোটি টাকা যেটা হস্তান্তর হয়েছে আর এক অ্যাকাউন্টে, তার মধ্যে দুর্নীতির ইন্টেনশন পেয়েছেন, সে টাকা ফেরত চাইতে পারে, জরিমানা করতে পারতো যদি প্রক্রিয়ায় ত্রুটি হয়। শুধুমাত্র বলতে হবে হেট্রেট ছড়ানোর জন্য উনি এতিমের টাকা চুরি করে ফেলেছেন। বিচার বিভাগ নিয়ে আমাদের অনেক প্রশ্ন থেকে গেছে যে বিচার বিভাগ আসলে একেবারে ভঙ্গুর জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। পরিকল্পিত পথে এক দানবীয় কায়দায় হয়েছে। আমরা সেই জায়গাগুলো আমরা দেখেছি এবং চোখে আঙুল দিয়ে আসলে এবারের এই জেনারেশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আসলে জোর করে কখনোই ক্ষমতায় টিকে থাকা সম্ভব না। কিন্তু ডক্টর স্বাগত হোসেন, তো আপনি একটি কথা বলছিলেন যে সেই সময় আপনারা শুনেছেন যে শেখ হাসিনা বলেছেন যে তার আন্দোলনের ফসল ছিল আসলে 9/11 এর যে সরকার। আবার সেই সময় আমরা -2 কথা বলতে শুনেছি। এখন আসলে যারা জেনজি, তারা আন্দোলন করে যে ফসল এনেছেন, সেই ফসল রাজনীতিবিদরা তাদের ঘরে তোলার চেষ্টা করছেন না। রাজনীতিবিদরা তাদের ঘরে তোলার চেষ্টা করছে না। সবারই এখনো পর্যন্ত আমরা দেখছি যে এমন কোনো দল নেই যারা ছাত্রদেরকে প্রথমে কৃতজ্ঞতা না জানিয়ে কথা শুরু করে। এই শহীদ হয়েছে যারা, দলগুলো তো সেটা করতে পারেনি এত দীর্ঘ 18 বছরেও। দীর্ঘ রাজনৈতিক দলগুলো করতে পারেনি, তার কারণ হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলির উপরে গুলি চালানো যতটা জায়েজ করেছিল আওয়ামী লীগ সরকার, গুম খুন হত্যা হামলা মামলা গায়েবী মামলা দিয়ে পর্যস্ত করেছিল, তখন আপনাদের এই সংবাদ মাধ্যম পর্যন্ত তাদের পক্ষে দাঁড়ায়নি। যেটা অন্যায় মানে অন্যায়, গুম মানে জঘন্যতম একটা অপরাধ, এর বিরুদ্ধে একযোগে বলতে হবে। সেখানে আমরা 2 পক্ষ হয়ে যেতাম কেন? সংবাদ মাধ্যমে সঞ্চালক একটা পক্ষ নিয়ে নিতেন, যেই 2 জন আলোচনা আসতো 2 জন বিপরীতমুখী 2 বক্তব্য দিতেন। গুমের প্রশ্নে তো 2 ভাগ হওয়ার কোনো প্রশ্ন ছিল না। ছিল এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেটা নিয়ে 2 ভাগ হওয়ার কোনো প্রশ্ন ছিল। টাকা পাচার দুর্নীতি নিয়ে 2 ভাগ হওয়ার প্রশ্ন ছিল। আদালতগুলোকে যথেচ্ছভাবে ব্যবহার করছিল, 2 ভাগ হওয়ার প্রশ্ন ছিল। এই যে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে চুরমার করেছে, আজ্ঞাবহ একেবারে দাসে পরিণত করেছে, লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল, সেইখানে কেন আমরা এত দ্বিমত পোষণ
পোষণ করতাম এক একজন, কারণ ওই রাজনীতি, এই সরকার, এই লুটেরা বাহিনী, এই দানব, এই মাফিয়াতন্ত্র তারাই সব করেছে। তো সেইখানে ডক্টর শাহাদাত হোসেন শান্ত, আপনি আসলে কি মনে করছেন? আমি খুব স্পেসিফিক প্রশ্ন করতে চাই, ছাত্রদের ডাকে পুরো দেশ এক হয়েছে, কোন রাজনৈতিক দল যদি এভাবে ডাকতো পুরো দেশ এক হতে পারতো? রাজনৈতিক দলগুলোর ডাকে এই ঢাকা শহরে 10 লাখ 12 লাখ লোক এক ডাকে এসেছে, কিন্তু ওই যে বলেছি তাদের প্রতি যেইভাবে কেউ সরকারের বিরোধিতা করলেই রাজাকার তকমা দিয়ে, সেটি তো আমরা ছাত্রদের ক্ষেত্রেও দেখেছি, যেইভাবে করে গুলি চালিয়েছে, এইটার গুণগত মানের একটা পার্থক্য আছে। আর রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তাদেরকে রাজনৈতিক কালার দিয়ে গুলি করেছিল। আর এইবার এই আন্দোলনে সামিল হয়েছিল উচ্চবিত্ত মধ্যবিত্তের ইংলিশ মিডিয়াম পড়ুয়া বাচ্চারা পর্যন্ত, ইংলিশ মিডিয়ামে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া বাচ্চারা, ইউনিভার্সিটিতে এতদিন ধরে সরকারের যেই উত্তপ্ত হয়ে থাকা। আপনি মনে করেন যে এই আন্দোলনে সমকালী রিপোর্ট আসছে যে 117 জন বিএনপি নেতাকর্মী নিহত হয়েছে এই আন্দোলনে, জামায়াতে ইসলামী 87 জন নিহত হয়েছে। তো শুধু ছাত্ররা করলে এতজন এই দলীয় নেতাকর্মী নিহত হলো কি করে? এইবার ছাত্রদের ব্যানারে আন্দোলন হয়েছে, ছাত্ররা লিড দিয়েছে, কিন্তু তাদের সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে এবং দেশবাসী, দেশ জনতা, আপনি আমি আমরা সবাই শুধু ফ্যাসিবাদের তল্পিবাহক, তাদের লাঠিয়াল, তাদের অনুগত, তাদের দাস, তাদের ভৃত্য টাইপের যারা ওই যে ফুটফুটে সুন্দর বাহিনীর মতো প্রশ্ন করতে যেত মিডিয়ার যে লোকগুলা, এইরকম লোকগুলা ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল, নেতা, কর্মী, জনতা সব এক হয়েছিল। ঠিক মুক্তিযুদ্ধের মতো আন্দোলনেও কিন্তু বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটি কোনোভাবেই কাজে আসেনি। তার মানে আমরা দেখতে পেয়েছি আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভের আসলে একটি বহিঃপ্রকাশ ঘটেছে এই আন্দোলনে। রাজনৈতিক দলগুলো কি তাহলে আসলে সেই আস্থা অর্জন করতে পারেনি? আপনি ঘুরে ফিরে একই দিকে যাচ্ছেন, একদম আগের স্টাইলেই এখনো কিছুটা আছেন। আমি ক্লিয়ার করি, হঠাৎ করে 10 দিন 5 দিনের আন্দোলনে একটা সরকারকে ফেলে দেওয়া, এইটার আগের যে বিভিন্ন ঘটনার যে আফটার ইফেক্ট, সেটা অনেক বড় ভূমিকা পালন করে। গত 16 বছরে বিএনপি, জামায়াত ইসলাম সহ অন্যান্য দলের, এমনকি নির্দলীয় লোকদের যে গুম, খুন, হত্যা, হামলা, মামলা, লুটপাট, চুরি, ডাকাতি, দম্ভ, সমস্ত কিছু মিলিয়ে এই দেশটাকে শেখ হাসিনা একটা গ্যাস চেম্বারে পরিণত করে রেখেছিল। সেই গ্যাস চেম্বারে একটা দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়েছে ছাত্ররা। সুতরাং ছাত্ররা অবশ্যই সেটার ক্রেডিট অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়ার দাবিদার, কিন্তু আপনাদের বা কারো এই ইন্টেনশন যদি থাকে যে রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে একটা ডিভাইডেশন করতে পারলে ভালো হয়, কেন বারবার আমি বলছি কেউ কারো বিরুদ্ধে বলছে না, এখন রাজনৈতিক দল ছাত্রদেরও সর্বাগ্রে রাখছে, ছাত্ররা রাজনৈতিক দলরে বলছে না যে ওনাদের সহযোগিতা ছিল না, সবাই মিলে করেছে। 1971 সনে যেরকম কতিপয় রাজাকার এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ছাড়া দেশের সমস্ত মানুষ, কেউ দোয়া করেছে, কেউ পানি দিয়েছে, কেউ খাবার দিয়েছে, কেউ ইনফরমেশন দিয়ে এসছে, কেউ সরাসরি যুদ্ধ করেছে, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। ঠিক সেই রকম এই যুদ্ধে শুধুমাত্র আওয়ামী লীগ এবং তাদের কতিপয় ওই দাস ছাড়া, লাঠিয়াল ছাড়া, ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রের দোসর ছাড়া বাকি মেজরিটি লোক, আপামর জনসাধারণ এই যুদ্ধে সামিল হয়েছিল, সেজন্যই সফল হয়েছে, কিন্তু সেটা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। নিশ্চয়ই সেই সাথে এই আন্দোলন আসলে নিশ্চয়ই আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের কথা যখন আমরা বলছি, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এটিও দেখেছি আসলে সাধারণ জনগণকে পরিহাস করে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না, কিন্তু জোর করেও ক্ষমতায় টিকে থাকা সম্ভব না। এশিয়ার লৌহ মানব হিসেবে যিনি পরিচিতি পেয়েছেন, বিশ্বের দীর্ঘতম সময় ধরে যিনি ক্ষমতায় ছিলেন, তাকেও চলে যেতে হয়েছে ক্ষমতা থেকে। সেই শিক্ষাগুলো আসলে আমাদের পরবর্তী সময় যারা রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দেবেন, তাদের আসলে এখন সেটি বুঝতে পেরেছেন কিনা আমি এই উত্তরে আসবো। আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশের হাল রাজনৈতিক নেতাদেরকেই ধরতে হবে, সেখানে আসলে কোনো বিকল্প নেই। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক দেখছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন গওহার নাইমওয়ারা, লেখক এবং গবেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে জায়গাটিতে ছিলাম, এই রাষ্ট্রে যথেষ্টভাবে সংস্কার প্রয়োজন। যেই অলিতে গলিতে আমরা হাঁটছি না কেন, আমরা দেখতে পেয়েছি আমাদের সংস্কারের প্রয়োজন। সেখানে আমাদের এই রাষ্ট্রকে খানিকটা সময়ও দিতে হবে। একই সাথে আসলে যেই মাসটাতে আমরা আছি, সেই মাসে আমরা বেশ কিছু বড় পরিবর্তন দেখেছি। আমরা রাজনৈতিক পট পরিবর্তন দেখেছি, আবার আমরা প্রাকৃতিক যে দুর্যোগ সেটিরও মোকাবেলা করছি। সেটি নিয়েও একটু জানতে চাই। এই মুহূর্তে আসলে বন্যার যে পরিস্থিতি এবং স্মরণকালের ভয়াবহতম বন্যা বলা হচ্ছে, বিশেষ করে ফেনী এলাকা, এসব এলাকায় এর আগে আসলে এরকম বনে অভ্যস্ত ছিল না, সেটি নিয়ে যদি কিছু বলেন। অনেকগুলো প্রশ্ন করে ফেলছেন। এখন আমি সংস্কারের কথাটা আগে বলি যে আমাদের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে
উপজেলা নাই, উপজেলা বাতিল হয়ে গেছে, এমপিরা নাই, যে চ্যানেলে রিলিফ ডিস্ট্রিবিউশন হতো সেই চ্যানেলটা নাই, সমস্ত দায়িত্ব গিয়ে পড়ছে ইউএনওর উপরে। আবার আমাদের যারা রেড ক্রিসেন্ট, রেড ক্রস থাকতো, এটা তো হাইলি পলিটিসাইজ। সরকার পরিবর্তন হয়, ওনাদেরও পরিবর্তন হয়, জেলা লেভেলে যারা কাজটা করে তারা কেউ নাই। তারা সবাই যেহেতু একটা পার্টির সাথে যুক্ত ছিল, তারা সবাই এখন হয় গা ঢাকা দিয়েছে, অথবা দাড়ি রাখছে, অথবা দাড়ি কাটছে, এই প্রক্রিয়ার মধ্যে তারা আছে। তাদেরকে এখন পাবেন না, কিন্তু এই যন্ত্রটা খুব দরকার। এখন কিভাবে হবে? এবার একটা সুযোগ আছে যে ইউএনওরা ফ্রি হ্যান্ড, তারা যদি তাদের নিয়ত যদি ভালো থাকে খুব ভালো কাজ করতে পারে, কারণ কোনো চাপ নাই, কেউ লিস্ট ধরায় দিচ্ছে না, সে তার মতন করতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে ইউপি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় না। যদি কালকে বলে যে আমি ইউনিয়ন পরিষদ ভেঙে দিলাম, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশটা কী হবে আমি বলি। আমরা 69-এর গণ অভ্যুত্থানের সময় যখন আন্দোলন হচ্ছিল, তখন এরকম জ্বালাপোড়া হচ্ছে, তখন বিডি মেম্বার বলতো তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু হলো, তখন বলতো ইউনিয়ন কাউন্সিলে অনেক জায়গায় আগুন দেওয়া হলো। এখানে এসে ওটা বাতিল করে দিল যে ব্রিটিশ সিস্টেম না, অতএব তোমরা না, চলে গেল। তাহলে আমাদের সর্বনিম্ন পর্যায়ে যে একটা কাঠামো ছিল সেই কাঠামোটা থাকলো না। যুদ্ধ শুরু হলো, যুদ্ধের পরে সবাই আমরা ফেরত আসলাম। এখন তো তাদের রিলিফ রিহ্যাবিলিটেশন দরকার, তো কারা করবে? ওরা তো নাই। তখন যার পার্টি ক্ষমতায় ছিল তারা তাদের লোকজনকে নিয়ে রিলিফ কমিটি করলো, এবং এই রিলিফ কমিটির যে ফলাফল সেটা বঙ্গবন্ধু নিজে বলছে আমার কম্বলটা কোথায়। তো তারা তো ওটা কাজ করে নাই। তো এই মুহূর্তে আমার দরকার হচ্ছে ইউনিয়ন পরিষদকে একটু কনফিডেন্সে নিয়ে আসা, তাদের সাথে কাজ করে। এখানে অনেক ভালো মানুষ আছে, সবাই যে খারাপ চোর তা তো না, এরা নির্বাচন করেই আসছে। বিশেষ করে নারী যারা আছেন, 3টা ইউনিয়নে 1জন করে থাকে, তাদেরকে এখন কাজে লাগানোর দরকার। আরেকটা হলো যে আমাদের যে ইউনিয়ন কমিটিগুলো আছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওই কমিটিতে মাশাআল্লাহ তরুণদের কোনো জায়গা নাই। ওখানে যত বুড়া তারা আছে, এনজিওদের জন্য 2-1টা রাখা আছে। তো এই তরুণদেরকে এখানে ইনভলভ করা দরকার। এখন কোন তরুণকে করবেন? যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা হতে পারে, আপনার জুনিয়র রেড ক্রসের যারা আছে ভলেন্টিয়ার তারা হতে পারে, আমাদের ন্যাশনাল ক্যাডেট কোরের হতে পারে, স্কাউটিং যারা করছে তারা হতে পারে। তো আবার স্কাউটিংটাও কিন্তু পলিটিসাইজ। স্কাউটিংয়ের কমিশনার হবে যিনি কনফিডেন্সে থাকেন সরকারি দলের, তিনিই হন, অন্যরা কেউ হন না। তারাও পালিয়ে বেড়াচ্ছে। একজন তো বোধহয় এখন জেলে আছে, কমিশনার ছিলেন স্কাউটের। তো গার্লস গাইডরা আছে, এদেরকে নিয়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি করে খুব সুন্দর, কারণ টাকার কোনো অভাব হবে না। টাকা যেভাবে আসছে, এবং ওই এলাকাটা দেখবেন আপনি, পূর্বাঞ্চল যে এলাকার প্রচুর মানুষ বিদেশে কাজ করে, প্রবাসী আছে, তারা টাকা পাঠাবে। আপনি আগামী 7 দিনের মধ্যে দেখবেন আমাদের গত 2 মাসের চাইতে বেশি টাকা আসছে রেমিটেন্স। এই টাকার কোনো অভাব হবে না, টাকা মানুষ দেবে। এবং এটা কিন্তু ব্যবস্থাপনাটা, আমাদের ব্যবস্থাপনার মধ্যে কিছু ঘাটতি আছে। আগেরও কিছু সিস্টেম ছিল, সেগুলো একটু দেখতে হবে। যেমন ধরেন একজন যদি কোনো বিধবা ভাতা পায়, বা প্রবীণ ভাতা পায়, অথবা প্রতিবন্ধী ভাতা পায়, তাহলে সে আবার রিলিফের জন্য তাকে লিস্ট করা হয় না। তুমি তো একটা পাচ্ছ, অতএব তোমাকে দিব না। এটা কিন্তু অত্যন্ত অন্যায় একটা বিষয়। এগুলো আমাদের রিভিউ করতে হবে, কিন্তু এই কাঠামোটা ঠিক করে আমাদের কাজটা করতে হবে। এবং ইউএনও যে আছেন তাকে একটা ভালো করে ওরিয়েন্টেশন দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছে, কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট, সেখানে আসলে সেটাই তো আসল জিনিস। এখন তো আমরা আবেগে কাজ করছি, এখন অনেক ভালো কাজ হচ্ছে, অনেক ভুল হচ্ছে, আমরা কি দেব না দেব সেটা হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে। এরপরে যে মূল কাজটা হবে, ধরেন পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে স্কুলগুলো চালু করা, মানুষকে এগ্রিকালচার রিহ্যাবিলিটেশনে নিয়ে আসা। এবং যে কর্মসূচি আমরা নিই না কেন, সেই কর্মসূচিটা সার্থক হলো কিনা সেটা 4টে প্যারামিটারে মাপা যায়। একটা হচ্ছে সব ছেলে মেয়ে স্কুলে ফেরত গেছে কিনা, কোনো শিশু নতুন করে শ্রমবাজারে যুক্ত হয়েছে কিনা, বাল্যবিবাহ হচ্ছে কিনা, এবং কেউ ডিসপ্লেস হয়েছে কিনা। যদি শিশুদের দিয়ে আমরা দেখতে চাই, আমরা দেখতে পাবো। আমাদের তার মানে যে কর্মসূচি আমি নিই, আমার লক্ষ্য হবে এগুলা, যে কোনো শিশু পাচার হবে না, কোনো শিশু শ্রমবাজারে যাবে না, বাল্যবিবাহের শিকার হবে না, স্কুলে ফেরত আসবে এবং ডিসপ্লেস হবে না। এই 4-5টা জিনিস যদি আমি 6 মাস পরে দেখি যে ঠিক হয়েছে, তাহলে বুঝতে হবে আমার কাজটা ঠিক হয়েছে। আমরা চাইলেই আসলে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। একটা সাক্ষাৎ হোসেন শান্ত খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, গহনায় মরা রাজনীতিকীকরণ করা হয়েছে সব জায়গাতে, স্কাউটের মতন যে জায়গাটি, সেখানেও আসলে দেশ তো রক্ষা করতে হবে রাজনীতিবিদদেরই, রাজনৈতিক নেতাদের হাতেই আসলে আমাদের যেতে হবে, কিংবা একটি নির্বাচন আমাদের খুবই প্রয়োজন গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে। কিন্তু রাজনৈতিক নেতারা আসলে বুঝতে পারছেন তো জনগণের পালস বোঝা কত জরুরি।
হ্যাঁ, সেটা তো তাদের বুঝতেই হবে, সবাই তো আর বুঝবেন না। রাজনীতিকীকরণে আপনি তো ওই স্কাউটের কথা বললেন, একজন মসজিদের ইমাম তো হচ্ছে সবার থেকে নিরপেক্ষ, সবাই তাকে ইমাম মেনে তার পেছনে নামাজ পড়বেন, তার কিন্তু কোনো পক্ষ এদিক ওদিক হওয়া উচিত না, ন্যায়ের পক্ষে। ইমামদের পর্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে, এই পক্ষ ওই পক্ষ করে ফেলেছে, এই গাইডলাইন দিয়ে এর বাইরে কথা বলা যাবে না। সুতরাং এইটা বাংলাদেশে যে এই পর্যন্ত সেই 72, 71, 72 সন থেকে এই পর্যন্ত সব সরকারের সময় কম বেশি হয়েছে, কিন্তু এই সরকারটা গত 16 বছরে একটা দানবীয় রূপ নিয়েছিল বলে সব কিছুতেই সেই দানবের মানে স্পর্শ লেগেছে এবং তার ধাক্কাটা লেগেছে। এখন এইখানে ধরেন আপনি রাজনীতিকরণ হলেও যদি মানুষ সেবাটা পায়, মানুষ যদি সত্যিকার অর্থে, যেটা বললেন, আমি একটু বলে রাখি, আমি ওনার লেখার খুব ভক্ত, খুব পছন্দ করি। এবং আরও একটা মিসকনসেপশন ছিল, আমি শুরুর দিকে নারী লেখক ভাবতাম নাম দেখে, সেটাও আমার পরে ভেঙেছে। এবং খুব হতো না, খুব পছন্দের, সুন্দর করে লেখেন এবং খুবই টু দ্য পয়েন্ট। সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই, আপনার লেখা থেকে আমি অনেক উপাদান পাই। এখন এই যে বললেন যে কি কি করতে হবে, তার মধ্যে একটা পয়েন্ট আমি সাপ্লিমেন্ট করি। পানি নেমে যাওয়ার সময় কিন্তু রোগ ব্যাধির প্রাদুর্ভাবটা বাড়ে। বন্যার সময় যে পরিমাণ রোগ হয় তার থেকে নেমে যাওয়ার পর রোগটা আরও বাড়ে। বন্যা নেমে যাওয়ার পর মানুষ যাতে ওইখানে কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা না যায়, কোনো প্রাদুর্ভাব তৈরি না হয়, সেই দিকে নজর দিতে হবে। তাদের পানীয় এবং খাবার, তারপর বাসস্থান। এরপর হচ্ছে বাংলাদেশ হচ্ছে এইরকম বহু দুর্যোগ মোকাবেলা করা দেশ, আর ওই অঞ্চল তো সবসময় আরও বেশি এরকম প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা, তো আকস্মিক হয়েছে। কিন্তু এইখানে যেটা লাগবে, যেমন ধরেন আপনার আবহাওয়ার পূর্বাভাস নিয়েও কিন্তু আমাদের একটা ঘোলাটে অবস্থা, নানান রকমের কথা উঠলো যে সিগন্যাল আগে দিতে পারতো, দেয়নি, তারা আবার বলছে হ্যাঁ আমরা দিয়েছিলাম, এটা অবস্থান তৈরি করলো। ইন্ডিয়া আমাদেরকে এইভাবে পানি আসলো, কোনো সিগন্যাল দিল না। ফলে এইসবের মধ্যে কোনো সাবোটাজ আছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ, কারণ একটা সরকার গণ অভ্যুত্থানের মধ্যে পতিত হয়েছে, তাদের নেত্রী প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, তার দলের নেতারা সব গা ঢাকা দিয়েছেন, যারা প্রকাশ্য লাঠিয়াল ছিল প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায়, তারাও অনেকে গা ঢাকা দিয়েছে, পালিয়েছে। যারা আছে এখানে আপনার যত লেয়ারে যাবেন, প্রথম লেয়ারে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, দ্বিতীয় লেয়ার আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তৃতীয়, চতুর্থ, কত যাবেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ কমন পড়ে যাবে। এখন এই সরকারকে মন্দের ভালোটাকে বেছে নিয়ে তাদেরকে দিয়ে কাজ চালাতে হচ্ছে। তারা যদি সরকারের নির্দেশ ঠিকভাবে পালন করে, সহযোগিতা না করে, ভেতরে ভেতরে এরকম এদেরকে অজনপ্রিয় করা, বিতর্কিত করা, বিপদগ্রস্ত করার ইন্টেনশন থাকে, তাহলে সেটা আবার কঠিন হবে। প্রতিহিংসার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না। যে দুর্যোগ আসলে এই মুহূর্তে আমরা মোকাবেলা করছি, আমরা আকস্মিক বলছি, কিন্তু এরপরে আসলে নানাভাবে ভারতের সাথে এক ধরনের টানাপোড়েনের কথা আমাদের সামনে বারবার উঠে আসছে। সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু জানতে চাই। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, জেরেসার নিবেদিত দেশ সম্প্রতি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেরেসালাম দেশ সাম্প্রতিক দেখছেন। গহরনায় মরা আকস্মিক বন্যা আমরা দেখতে পেয়েছি, কিন্তু এরপরে আসলে ভারতের সাথে এক ধরনের টানাপোড়েনের সৃষ্টি হচ্ছে বন্যাকে ঘিরে। সেটি আসলে কতখানি আমাদের জন্য রাজনৈতিক প্রভাব বিস্তার করছে? আমরা তো অনেক সময় আবেগে চলি, উচ্ছ্বাসে চলি, কান কথায় চলি, এসব নানান কারণ আছে। আপনি খেয়াল করেছেন যেদিন থেকে আমাদের পরিবর্তন হলো, ভারতের বিভিন্ন মিডিয়া, এমনকি ফেসবুকও, তারা আমাদের এটাকে অন্যভাবে দেখেছে, অন্যভাবে ব্যাখ্যা করেছে। এমনকি অনেক জায়গায় বলছে এবার কিন্তু আমরা বাঁধ খুলে দেখিয়ে দেবো বাংলাদেশকে কিভাবে ডুবাতে হয়। আমার কাছে এখনও এগুলোর আছে। আর যখন মানুষ দেখছে পানি আসছে, সত্যি ওরা বলেছিল সেটা, এটার সাথে মিলিয়ে ফেলছে, কিন্তু ঘটনা তো তা না। ওটা বাঁধ খুলতে পারে না নিজের ইচ্ছা মতন, পানিও এইভাবে আসতে পারে না। এটা আমাদের কুমিল্লা থেকে ধরেন 120 কিলোমিটার দূরে ওদের যে ইয়েটা আছে, এই গোমতী নদীতে যেটা আছে, ওটা আসলেও তো এতগুলোতে। তবে তারা যেটা করেছে, যেটা তাদের করা উচিত হয় না, সেটা হলো খবরটা আমাদের দেওয়া উচিত ছিল যে আমাদের এটা তো বাঁধ না, এটা আসলে হলো ব্যারাজ, মানে জলাধারটা আমাদের উপচে যাচ্ছে, এটা অটোমেটিক্যালি খুলে যাবে, অথবা আমাদের খুলে দিতে হবে। আমাদেরও তো আজকে কর্ণফুলী খুলবে রাত 10টার সময়, তো এতক্ষণ খুলে ফেলেছে। আমাদের তিস্তাতেও আছে, এটা যখন ভরে যায় তখন তার পানি ছেড়ে দিয়ে ওটাকে রক্ষা করতে হয়, নাহলে পানির চাপে ওটা ভেঙে যাবে, ভেঙে গেলে আরও বড় ক্ষতি হতো। সেটা একটা জিনিস। তো সেটা এসছে, সেটা তাদের অন্যায় হয়েছে, কিন্তু এটা হতোই।
এটা রোধ করার কোনো ব্যাপার ছিল। দোষ হচ্ছে আমাদের দোষটা কি বলি আমি, আমাদের আবহাওয়া অফিস এটা ব্যাখ্যাটা মানুষের কাছে পৌঁছাতে পারে না। তারা এখন বলছে আমরা জানিয়েছি, ওই জানানোর তো কোনো মানে না। আমাদের 3 দিন ধরে বৃষ্টি হবে, কতটুকু বৃষ্টি হবে? অতিবৃষ্টি। এটা তো অতিবৃষ্টি না, এটা অতিবৃষ্টি হয়েছে, ক্লাউড বাস্ট করেছে। এখন যে আমাদের টেকনিক্যাল নলেজ এসেছে আপডেট, আপনি মেঘ দেখে বলতে পারবেন এই মেঘে কত টন পানি আছে, এবং এটা যদি বাস্ট করে তাহলে কি হবে। সেই সাথে তাদের হিসাব করা উচিত ছিল যেটা পূর্ণিমা কবে, 20 তারিখে রাত্রে পূর্ণিমা আছে এবং পূর্ণিমার আগে পানিটা আসতেছে, তার মানে পূর্ণিমা মানে জোয়ার বেশি হবে। এমনি জোয়ারে এমনি সময়ের চাইতে 2-3-4 ফিট বেশি হয়, তার মানে ফ্লাশিং হবে না। চাঁদপুরের মেঘনা দিয়ে যে পানিটা চলে যায় সেটা যাবে না, ওটা আটকে যাবে। এখন পানি যেটা আসছে এটা পানি নামতে পারবে না, এটা এসে জমায় হবে। তো এই ব্যাখ্যাটা যদি আমার মতন একটা গাধা বুঝে, তো এরা লাখ লাখ টাকা খরচ করে জ্ঞান বিজ্ঞানী হয়েছে, আবহাওয়াবিদ হয়েছে, এরা বুঝবে না? এরা বুঝে, এরা জানেও, মনে করেন এটা কি হবে। আমার কথার দরকার, বৃষ্টি হবে বলে দিচ্ছে বৃষ্টি হবে, কিন্তু এইটার ব্যাখ্যাটা কি সেটা তো আমাকে বলতে হবে। আর আমি ফেনী শহরে ধরেন আজ থেকে 20-25 বছর আগে যদি আপনি গিয়ে থাকেন আর এখন যদি যান, আপনি দেখবেন ফেনী শহরের নিচে যে জলাভূমিগুলো ছিল, যে ধান ক্ষেত ছিল, সেখানে বাড়িঘর হয়েছে, 10 তলা বিল্ডিং হয়েছে। পানি বেরোনোর কোনো রাস্তা রাখি নাই আমরা। এই পানি বেরোতে কিন্তু অনেক সময় লাগবে, সাগর টান দিলে এই পানি বেরোবে না, অনেক ধীরে ধীরে বেরোবে, কারণ পানি বেরোনোর রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। খাল কাটার কর্মসূচি নাই, খারাপ ছিল, বিএনপি করেছে, কিন্তু নালা কাটাটা তো আমরা করতে পারতাম, নালাগুলো তো পরিষ্কার করেন। আচ্ছা ঠিক আছে, নালা করলাম না, খালও কাটলাম না, আপনি যে কোনো নালা পরিষ্কার করতে গিয়ে দেখেন পৃথিবীর এমন কোনো জিনিস নাই ওখানে ফেলে নাই। আপনার বাড়ির তোষক, খাট, প্লাস্টিকের চেয়ার সবই নালার মধ্যে ফেলতেছে। কারা ফেলে? ইন্ডিয়া এসে ফেলছে, আমরা আমরা নিজেরাই ফেলছি। নিয়ে আসছি। আমার খাসলত যদি আমি পরিবর্তন না করি, জলবায়ু পরিবর্তন হচ্ছে কিন্তু খাসলতের পরিবর্তন হচ্ছে না, তাহলে তো আমি ডুবে মরবই। তো এই কাজটা কারা করবে? আমাদের ইউনিয়ন পরিষদ বা পৌর কমিশনার যা আছে তাদেরকে এই জিনিসটা দেখা উচিত, মানুষকে বলা উচিত, কিন্তু তারা তো হেলমেট বাহিনী নিয়েই ব্যস্ত, তারা তাদের ওই আখের গোছানোর কাজে ব্যস্ত। এই যে মানুষকে সম্পৃক্ত করে, আপনি এখন তো বন্যার কথা বলছেন, আপনি যে কোনো শহরে যান, সব শহরে এখন সাবমার্জিবল পাম্প বসে নিচে থেকে পানি উঠে নেয়, এবং আগামী 10 বছরের মধ্যে এই শহরগুলোতে কোনো পানি থাকবে না, যেটা গোপালগঞ্জে হয়েছে। গোপালগঞ্জে কিন্তু কোনো মিষ্টি পানি নাই, আপনি ডিপ টিউবওয়েল বসায় ওখান থেকে মিষ্টি পানি বের করতে পারবেন না। মিষ্টি পানি তারা নিচ্ছে কোথা থেকে? এই যে মধুমতি নদী বা গড়াই নদী যেটা আছে মধুখালীর নিচে ডাউনে, ওখানে বাঁধ দিয়ে রবার ড্যাম করে সেই পানি নিয়ে সেই পানিটা পরিশোধ করে গোপালগঞ্জ শহরে খাওয়ানো হচ্ছে। কতদিন? এই নদীতে তো পানি আসছে না, কারণ ফারাক্কার হিস্সা নিতে পারি নাই। এই নদীতে যতটুকু পানি আসে এটা বর্ষার পানি, আমাদের গড়াইয়ের পানি তো আসতেছে না যেভাবে আসা দরকার, সেখানে আমি পাই না, কিন্তু এই পানিটা আমি ব্যবহার করছি। আবার পানি যখন আমি উত্তোলন করছি, এই পানিটা যাওয়ার কথা ছিল সুন্দরবনে, সুন্দরবনে মিষ্টি পানি যেতে পারে না, সুন্দরবনে এমনিই মরে যাবে। কারণ আপনি যে মংলা যেখানে বিদ্যুৎ করেছেন, ওটা না থাকলে সুন্দরবন মরে যাবে, কারণ সুন্দরবনে মিষ্টি পানি যাওয়ার রাস্তা একদম বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরাই আমাদের নিজেদের ক্ষতির বড় কারণ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আল্লাহ দিলে এই পৃথিবীর ভিতরে একটা জায়গা যেখানে প্রচুর বৃষ্টি হয়, মিষ্টি পানি, এই মিষ্টি পানিটা ধরে রাখার কোনো ব্যবস্থা আমরা করছি না। আপনি পরিবর্তনের কথা বলছেন গহনায় মরা, নিশ্চয়ই অনেক পরিবর্তন এই মুহূর্তে আমাদের প্রয়োজন, আমরা সেই পরিবর্তনের পথে হাঁটতে চাই। ডাক্তার সাখাওয়াত হোসেন সাহেব, তো সেই পথটি কতখানি সহজ হবে নাকি অনেক বেশি চ্যালেঞ্জিং? ডেফিনেটলি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, কারণ হচ্ছে 2 বছর 111 প্লাস 16 বছর এই সরকারের, এই পুরো টাইমটা তারা প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, সংবাদ মাধ্যম, এমন কোনো জায়গা নাই যেখানে ক্ষত তৈরি করে না, এবং এই ক্ষতগুলো এত ব্যাপক আকারে করেছে, এটা হিল করা খুব সহজসাধ্য নয়। সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে এমন একটা সরকার যারা আসলে রাজনীতিবিদ না, জনগণের পালস বোঝা তাদের প্র্যাকটিসে ছিল না, তারা হলো টেবিল ওয়ার্ক করা বড় বড় পণ্ডিত ব্যক্তি, এবং দেশপ্রেমিক, ভালো যোগ্যতা আছে, সব আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা এবং জনমানুষের মনন বুঝে পরিচালনা এটা সহজ কাজ না। রাজনীতি এমন একটা বিদ্যা যেটা বই পড়ে শেখা যায় না, এটা হলো প্র্যাকটিস অ্যান্ড এররের মধ্য দিয়ে একজন রাজনীতিবিদ তৈরি হয়, যে প্রক্রিয়াটাও বাংলাদেশে নষ্ট করে ফেলেছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই সরকার কাজ করার সদিচ্ছা আছে, তাদের মেধা আছে, সব আছে, কিন্তু তাদেরকে যদি অন্যান্য যে রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, কর্মী, দেশবাসী, ছাত্র
যারা আকাঙ্ক্ষা নিয়ে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটালো এবং এখানে নতুন পরিবর্তনশীল বৈষম্যহীন একটা সমাজ রাষ্ট্র যারা চায়, তারা যদি সহযোগিতা না করে এবং এই সহযোগিতা যদি এই সরকার নিতে না পারে, এর দুইটার যে কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে সমীকরণ খুবই হয়তো পাল্টে কঠিন যেতে হয়ে পারে। যাবে। কিন্তু তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, একসঙ্গে এত এত সেক্টর কোথায় হাত দিবে? আপনার মিডিয়ার মানুষ, আপনি বলেন মিডিয়াটাকে গত 16 বছরে কোথায় নিয়ে গেছে? একেবারেই লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। সিদ্ধান্তগুলো বিচার আসলে বিভাগ, আমাদের এখন খুব বুঝে শুনে সবকিছু। নিতে হবে। সেই জন্য এখন এই সমস্ত সেক্টরে যদি সেই লাঠিয়াল বাহিনী এখনো বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রক থাকে, তাদের ভেতরে তো ওই হাসিনার ভূত, তারা কোনো না কোনোভাবে যদি কিন্তু হ্যাঁ অথবা দিয়ে দিয়ে সরকারকে 2-3 মাসের মধ্যে আবার অজনপ্রিয় করার কৌশল নিয়ে নিবে। কোন দিকে হাত দিবে? পুলিশের মধ্যে একটা কাউকে বাধ্যতামূলক অবসর দিল, কিছুকে শাস্তির আওতায় আনলো, তো বাকি যারা পুলিশে তো সেই যুক্তরাষ্ট্রে তো পুলিশের মধ্যেই নাকি শতাধিকের বাড়ি গাড়ি টাকা পাচারের নজির সংবাদ মাধ্যমে আমরা দেখলাম, পুলিশের ওসি পর্যন্ত। তাহলে তার উপরে এই দুর্নীতি জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে সেখানে হবে। এই যে বিদেশে টাকা পাচার অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, ঋণ নির্ভর করে দিয়ে গেছে। ফলে একটা এত ছোট বডির একটা সরকার, জনসম্পৃক্ততাহীন রাজনীতিবিদ নেই এর মধ্যে, তাদের পক্ষে খুব কঠিন। আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে এই সেই কঠিনটাও প্রত্যাশা আমরা রাখতে চাই। সহজ বাংলাদেশ হবে। ঐক্যবদ্ধভাবে নিশ্চয়ই আবারও সামনের দিকে এগিয়ে যাবে। ডাক্তার শাওকত হোসেন শান্ত, গওহর নাইম মরা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।